সালামু আলাইকুম সবাইকে। আব্দুল্লাহ কিন্তু চলে এলাম আবারও তোমাদের অ্যাডমিশনের ক্লাসে শিখতে। আমরা আজকে বাংলার যেই অধ্যায়টা পড়ব সেটা হলো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট, এবং রেইনকোট সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা প্রশ্নের আমরা সমাধান করব। আমি প্রত্যেকবারই ক্লাসে একটা কথা বলি, আবারও বলে রাখি, আমাদেরকে শুধু শুদ্ধ উত্তর জানলেই হবে না, শুদ্ধ উত্তরের ব্যাখ্যা জানতে হবে এবং শুদ্ধ উত্তরের আশেপাশের নানা রকম তথ্য জানতে হবে, যাতে ওটার কাছাকাছি দিয়ে কোনো প্রশ্ন আসলেও সেটা উত্তর করতে পারি। এর পাশাপাশি ভুল উত্তর করা হলেও সেই ভুল উত্তরটা আসলে কোনটা, কেন হলো ভুল, সেটা নিয়েও আমাদের জানতে হবে। আমি একটু ক্লাসটা শুরু করছি। তো প্রথমে আমরা দেখি যে প্রথম প্রশ্নটা কি, রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? এই কমন ট্র্যাপগুলো আমরা সবসময় অ্যাডমিশন কোয়েশ্চেনে পাই। সেটা হলো এখানে ইসহাক, এটা ওনার নামের মধ্যে আছে, এটা চারটা অপশন দেখেই বোঝা যাচ্ছে, এবং নিঃসন্দেহে এটা অনেক স্টুডেন্টই ভুল উত্তর করে এই ধরনের প্রশ্নগুলো যখন পায়। এখানে তার প্রকৃত নামটা আমরা একটু জানি। তার প্রকৃত নাম হচ্ছে কি? তার প্রকৃত নাম হচ্ছে ইসহাক মিয়া। এখন অনেকে দেখা গেছে যে আবুল ইসহাক এটা হয়তো দাগিয়ে ফেললো, বা ইসহাক কবির এটা দাগিয়ে ফেললো। তো এই জন্য আমাদেরকে খুব ভালো মতো প্রশ্ন পড়তে হবে, খুব ভালো মতো অপশন পড়তে হবে। এটা কিন্তু ঢাবিতে এসেছিল 16-17-তে। এবারে আমি রেইনকোট গল্পের কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলি, কারণ যেমন ইসহাক মিয়াকে নিয়ে প্রশ্ন এসেছে, অন্যগুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। প্রথমে আসা যায় নুরুল হুদার কথায়, যিনি এই গল্পের কথক, অর্থাৎ গল্পটা যিনি বর্ণনা করছেন, তিনি মূলত একজন কেমিস্ট্রি লেকচারার। এরপরে আসে আমাদের আসমার কথায়, যিনি হচ্ছে নুরুল হুদার স্ত্রী এবং মুক্তিযোদ্ধা মিন্টুর বোন। তাহলে মিন্টুর সম্পর্কে কি হয় নুরুল হুদার? নুরুল হুদার শ্যালক হয়। এবং আমরা এই গল্পের বিভিন্ন জায়গাতে কিন্তু মিন্টুর কথা উঠে আসতে দেখি, যে এই মিন্টু হচ্ছে আসমার ভাই, অর্থাৎ আসমার ভাই সম্পর্কে তাহলে নুরুল হুদার কি হয়? নুরুল হুদার শ্যালক হয়। তো এই মিন্টুর বোনই হচ্ছে আসমা এবং দুলাভাই হচ্ছে নুরুল হুদা। এরপরে আমরা আরেকটা ক্যারেক্টারকে পাই, ডক্টর আফাজ আহমেদ, যিনি হচ্ছেন এই কলেজের প্রিন্সিপাল। আমরা পাই ইসহাক মিয়াকে, যিনি হচ্ছেন প্রিন্সিপালের পিয়ন। আমরা পাই আকবর সাজিদকে, যে ব্যক্তি হলো গিয়ে উর্দুর প্রফেসর। আমরা পাই আব্দুল সাত্তার মৃধাকে, যিনি জিওগ্রাফির প্রফেসর। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি ক্যারেক্টারগুলোর মধ্যে? আব্দুল সাত্তার মৃধা, যিনি হচ্ছেন জিওগ্রাফির প্রফেসর, আকবর সাজিদ উর্দুর প্রফেসর, ইসহাক মিয়া প্রিন্সিপালের পিয়ন, এবং ডক্টর আফাজ আহমেদ কলেজের প্রিন্সিপাল। তোমরা যা যা বলছি গুরুত্বপূর্ণ, সবকিছু নোট ডাউন করে ফেলবা, সবকিছু লিখে ফেলবা, এবং ভিডিওটা শেষের পরে তোমরা দরকার হলে আবারও হাতে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে তোমার নোটটাকে আরো গুছিয়ে লিখবা, যদি প্রয়োজন পড়ে। কিন্তু আশা করি এটা প্রয়োজন পড়বে না, যেহেতু এটা তো একটা রেকর্ডেড ভিডিও, সো তুমি চাইলে পজ করে করেও দেখতে পারো। এবং যদি মনে হয় কোনো কিছু স্ক্রিনশট নিবা, তাহলে এই স্ক্রিনশটটা আর জীবনে কোনোদিন দেখা হয় না সাধারণত। স্ক্রিনশট নেবার দরকার নাই, ওখান থেকে কি তুমি শিখতে চাচ্ছ পজ করে সেটা তুমি লিখে ফেলো তোমার খাতায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রেইনকোট গল্পের চরিত্রগুলি দেখো, মাত্র আমি পড়িয়েছি, এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি যে রেইনকোট গল্পের চরিত্র এখানে কোনটা। রেইনকোট গল্পের চরিত্র হচ্ছে অপশন সি, নুরুল হুদা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 21-22 এটা এসেছিল। সো আমরা এখানে রেইনকোট গল্পের চরিত্রগুলো একটু আগে যখন পড়েছি, তখন দেখো কিভাবে একটা জিনিস পেয়ে গেলাম, কারণ একটু আগের প্রশ্নটা ছিল ইসহাক মিয়াকে নিয়ে, কিন্তু চরিত্র তো শুধু ইসহাক মিয়াকে ঘিরেই আসবে এমন তো কোনো কথা নাই, তো অন্য কোনো ক্যারেক্টারদের নিয়েও প্রশ্ন আসতে পারে। তাই আমরা নুরুল হুদা এই ক্যারেক্টারটাকেও পেয়ে গেলাম অন্য আরেকটা প্রশ্নে। রেইনকোট গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প? এটা হলো গিয়ে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই গ্রন্থের মধ্যে ছিল, এবং এটা প্রকাশিত হয় 1995 সালে। এই যে এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি, কারণ আরো তো আসতে আসতে পারে তথ্য। 1995 সালে এটা প্রকাশিত হয়। পরে এটা লেখকের যে সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল, সেখানে এটা সংকলিত হয়। তাহলে এটা কোথায় ছিল? এটা ছিল জাল স্বপ্ন স্বপ্নের জাল। রেইনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? রেইনকোট গল্পে মুক্তিযোদ্ধা ছিল কে? একটু আগে এটাও কিন্তু আমি বলেছি, মিন্টু। যখন চরিত্র পড়াতে গিয়েছি তখন কিন্তু বলেছি যে নুরুল হুদার শ্যালক হচ্ছে গিয়ে মিন্টু। এই মিন্টু মুক্তিযোদ্ধা ছিল রেইনকোট গল্পে। তাহলে দেখলা, এই যে বলি যে ভুল উত্তরগুলো নিয়েও জানতে হয়, শুদ্ধ উত্তরের আশেপাশের তথ্যগুলো শিখতে হয়, তখন কিন্তু কমন ফেলাটা খুবই সহজ হয়ে যায়। কোনটিতে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ রয়েছে? এখন আমরা তো আসলে এতক্ষণ ধরে রেইনকোট পড়াচ্ছি, তো অফকোর্স এখানে অপশন হচ্ছে রেইনকোট, এটা নিয়ে কোনো মানে ডাউট নাই। তো যাই হোক, কয়েকটা তথ্য তোমাদেরকে এরপরেও দিই। এসিটা কততে আছে একটু কাইন্ডলি দেখো তো। এসিটা একটু 23-এ না? আচ্ছা, একটু 22-এ দিয়ে রাখো। এই জায়গাটাতে লাইটের কারণে অনেক গরম। রেইনকোট গল্পটা প্রকাশিত হয় কখন? 1995 সালে। তারপরে এটা লেখকের কোন গল্প গ্রন্থতে আসে? জাল স্বপ্ন স্বপ্নের জাল।
এটা লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ। তো তোমার যদি প্রশ্ন আসে যে আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ কোনটা, অবভিয়াসলি তুমি অ্যান্সার করে ফেলতে পারবা জাল স্বপ্ন, স্বপ্নের জাল। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে এই গল্পটা রচিত হয়। আর এই গল্পের সময়কালটা আমরা কি দেখতে পাই? এই গল্পের সময়কালটা আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে। এটা হচ্ছে এই গল্পের সময়কাল। নুরুল হুদার ভীতু প্রকৃতির অপসারণ রেইনকোট গল্পে কোন বিশেষ তাৎপর্যে চিহ্নিত করা হয়েছে? আমরা দেখি এখানে, সেটা হলো প্রতীক। এখন এখানে রূপক অর্থে না, সংকেত অর্থে না, প্রতীক অর্থে এখানে তাকে বিশেষ তাৎপর্যে চিহ্নিত করা হয়েছে। তার কারণ কি? যদিও এই মানে ব্যাখ্যা বিশদ আমাদের আসে না, কিন্তু তারপরেও জানি একটু প্রতীকটা কেন বলা হচ্ছে। আমরা যদি দেখি যে যখন সে তার শ্যালক মিন্টুর রেইনকোটটা গায়ে দেয়, সেই রেইনকোটটা গায়ে দেবার পরে তার মধ্যে একটা চেতনা চলে আসে, বা তার মধ্যে একটা সেই সাহস বা একটা উদ্দীপনার ব্যাপার চলে আসে। এই জন্যই বলা হয়েছে যে ওই রেইনকোটটাকে আসলে এখানে আমরা সাহসের প্রতীক হিসেবে দেখতে পারি কিছু ক্ষেত্রে। যে নুরুল হুদার ভীতু প্রকৃতির অপসারণ, মানে ভীতু প্রকৃতিটাকে সরিয়ে ফেলে ওই রেইনকোট গল্পে। এই রেইনকোট পরার মধ্য দিয়ে বা এইটার কারণে তার ভেতরে যেন সেই তার শ্যালক যেমন মুক্তিযোদ্ধা মিন্টু দেশের জন্য চলে গেছে, এইরকম তার মধ্যেও যেন একটা চেতনা জেগে ওঠে। পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করতো? আমরা জানি হচ্ছে মিসক্রিয়ান্ট। মিসক্রিয়ান্ট একটা ইংরেজি শব্দ যেটার মানে হচ্ছে দুষ্কৃতকারী। পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য এই শব্দটা ব্যবহার করত। এবং এই বানানটার দিকে ভালো মতো লক্ষ্য করো, এই বানানটা অনেক জায়গাতেই ভুল লেখা থাকে এবং মানুষ এটাকে ভুল ব্যবহার করে। এটাকে বলে দুষ্কৃতিকারী, দুষ্কৃতি। এমনকি অনেক সংবাদ পাঠক পাঠিকাও এটা ভুল পড়ে থাকে, কারণ স্ক্রিপ্টে ভুল থাকে। দুষ্কৃতিকারী নয়, এটা শুদ্ধ বানান হলো দুষ্কৃতকারী। কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের রচনা নয়? দোজখের ওম, খোয়াবনামা, চিলেকোঠার সেপাই, এই তিনটা উনার রচনা। তাহলে থাকে কোনটা? স্বরূপের সন্ধান, এটা হচ্ছে আনিসুজ্জামানের লেখা। এখন আমি যেমন বলি প্রসেস অফ এলিমিনেশন, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। প্রসেস অফ এলিমিনেশন অর্থাৎ এমসিকিউ, আমি জানি না যে শুদ্ধ উত্তর কোনটা, কিন্তু আমি জানি যে ভুল উত্তর কোনগুলো। তো আমি ভুল উত্তরগুলো বাদ দিব, তাহলেই তো আমার শুদ্ধ উত্তর বের হয়ে যাবে। যেমন স্বরূপের সন্ধানে, এই প্রবন্ধের নাম হয়তো বা ভাই শুনিও নাই, এই প্রবন্ধ গ্রন্থের নাম, কিন্তু আমি জানি আখতারুজ্জামান ইলিয়াসের বই কোনগুলো, কারণ আমি সেগুলো পড়েছি তার লেখক পরিচিতিতে। দোজখেরম তার লেখা বই, ক্রস। খোয়াবনামা তার লেখা বই, ক্রস। চিলেকোঠার সেপাই তার লেখা বই, ক্রস। তাহলে থাকে একটা স্বরূপের সন্ধানে, অর্থাৎ এটাই আমাদের উত্তর। রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি? রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি? রেইনকোট গল্পে আমরা প্রিন্সিপালের নামটা দেখেছিলাম। রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম হলো গিয়ে আফাজ আহমেদ। অনেকেই এখানে কনফিউজড হবে, কারণ প্রিন্সিপাল ইব্রাহিম খা, এটা দেখে মনে করবে যে হয়তো এটাই প্রিন্সিপালের নাম। বা প্রফেসর, প্রফেসর আকবর হোসেন, নুরুল হুদা, না, তার নাম ছিল ডক্টর আফাজ আহমেদ। তিনি ছিলেন একজন পিএইচডি ধারী। রেইনকোট গল্পের বেশ কয়েকটা চরিত্র নিয়ে আমি আবারও কথা বলি, একটু আগেও এদের কথা বলেছি। প্রিন্সিপাল হচ্ছেন ডক্টর আফাজ আহমদ, প্রিন্সিপালের পিয়ন হচ্ছে ইসহাক মিয়া, আর কেমিস্ট্রি লেকচারার বা আমাদের যে মেইন গল্পের মূল ক্যারেক্টার তিনি নুরুল হুদা। জিওগ্রাফির প্রফেসর আব্দুস সাত্তার মৃধা, উর্দুর প্রফেসর আকবর সাজিদ, আর নুরুল হুদার স্ত্রী হলো আসমা। আর আসমার ভাই বা নুরুল হুদার শ্যালক সেটা হলো মিন্টু। মিন্টু একজন মুক্তিযোদ্ধা। দুধ ভাতে উৎপাত, এটা কার লেখা? এটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। রেইনকোট গল্পের পটভূমি কোন শহরের? এটা হচ্ছে ঢাকা শহরের। রেইনকোট গল্পের পটভূমিটা ঢাকা শহরের। এবং মুক্তিযুদ্ধের শেষের দিকে রেইনকোট গল্পে স্টেট বাসের রং কি ছিল? এখানে স্টেট বাসের রং ছিল লাল রং। 22-23 কিন্তু প্রশ্নটা এসেছিল, খুব সম্প্রতি এসেছিল। রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? ঢাকা। মাত্রই পড়ালাম। মানে একই উত্তর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নে আসে, মানে প্রশ্নটা হয়তো বা ওয়ার্ডিংটা ডিফারেন্ট, কিন্তু উত্তর একই। এরকম কিন্তু অহরহ হয়ে থাকে। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন? আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেছিলেন যেখানে, সেটা এই অপশনে নাই। তিনি জন্মগ্রহণ করেছেন গাইবান্ধাতে। তো আমরা এরকম ভুল উত্তর আসলে কি করব? যদি অপশনে ভুল থাকে সেক্ষেত্রে আমরা দাগাবো না। যেটা আমরা করব, আমরা নর্মালি দাগাবো না। আর এগুলো যখন খাতা দেখা হয়, সো খাতা দেখার সময় তখন এরকম সলিউশন, মানে তারা এরকম এটার একটা সমাধান করে রাখে। ওটা নিয়ে তোমার চিন্তা করার বা মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি তুমিও যে দেখো যে তোমার প্রশ্নে কোনো না কোনো এরকম ভুল চলে এসেছে। তিনি জন্মগ্রহণ করেছেন গাইবান্ধায়। কলেজের জিমনেশিয়াম রেইনকোট গল্পে কি হিসেবে ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় হচ্ছে মিলিটারি ক্যাম্প হিসেবে। মিলিটারি ক্যাম্প হিসেবে এটা ব্যবহৃত হয়। আমার নাম, সত্যিই বলেছেন, আমার নাম বলেছেন রেইনকোট গল্পে, এই উক্তিটি কার?
এই উক্তিটি হচ্ছে নুরুল হুদার। উক্তিটি কার? এটা হলো গিয়ে নুরুল হুদার উক্তি। পানিতে ৭ আর মঙ্গলে ৩ আর সব দিন দিন, এটা কি? এটা হচ্ছে একটা বচন। এটা কি? এটা হলো একটা বচন। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, উদ্ধৃত চরণটি যে রচনার অন্তর্গত? এটা কোন রচনার অন্তর্গত? এটা রেইনকোট রচনার অন্তর্গত। তো এটা আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল, সেখান থেকে সংকলিত হয়েছে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটি লরির দিকে। উক্তিটি অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে। এখানে কি? এখানে অনিশ্চয়তা প্রকাশিত হয়েছে। যাদের যাদের পছন্দ করছে তাদের পেছনে লরির দিকে ঠেলে দিচ্ছে। এটা আসলে গল্পটা পড়লে ভালো মতো বোঝা যায়। এই একটা উক্তি দিয়ে এটা বোঝাটা একটু কঠিন। এরপরেও জেনে রাখো যে এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছিল যে যাদেরকে এইভাবে ঠেলে দেওয়া হচ্ছে, পছন্দ হচ্ছিল, তারা কিন্তু এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে। আসলে হবেটা কি? তাদেরকে কি মেরে ফেলবে নাকি তাদেরকে বাঁচিয়ে রাখবে? রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? আমরা দেখি রেইনকোট গল্পের রেইনকোট হচ্ছে সাহস এবং দেশপ্রেমের প্রতীক। এই রেইনকোটটার মালিক কে? রেইনকোটটা মূলত কার? রেইনকোটটা হচ্ছে মিন্টুর। কিন্তু আমরা গল্পে কাকে রেইনকোটটা পড়তে দেখি? আমরা এটা পড়তে দেখি আমাদের নুরুল হুদাকে। নুরুল হুদা এই রেইনকোটটা পরে এবং রেইনকোটটা পরার পর তার ভেতরেও এই সাহস এবং দেশপ্রেম আমরা দেখতে পাই। কলেজের স্টাফ রুমে একজন ফিসফিস করে জেনারেল মনসুন বলতে কি বুঝিয়েছিলেন? এবার আমরা একটু আসি। জেনারেল মনসুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদুস্ত হয়েছিল, তারা পরাজিত হয়েছিল এবং বাংলাদেশে প্রবল বর্ষায় তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার বাহিনী। তো বাংলার বর্ষাকে এই জন্য বলা হয়েছে জেনারেল মনসুন। বাংলার বর্ষাকে বলা হয়েছে জেনারেল মনসুন। নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত। এখানে আসলে একটা লাইন নিয়ে এসেছে, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার একটা লাইন, যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার লাইন। তো এই মন্তব্যের সঙ্গে আসলে প্রাসঙ্গিকটা কি? প্রাসঙ্গিকটা হচ্ছে যে আঘাতে অবিচল, মানে এখানে তাকে যতই আঘাত করা হচ্ছে না কেন সেখানে কিন্তু সে অবিচল রয়েছে। এটার কথাই এখানে উঠে এসেছে, এই মিলটাই এখানে পাওয়া যায় এই মন্তব্যের সঙ্গে। রেইনকোট গল্পে ঢাকা শহরের যে দুইটা এলাকার কথা উল্লেখ আছে সেই দুইটা কি কি? একটা হলো মিরপুর আর একটা হলো মগবাজার। মিরপুর এবং মগবাজার। রেইনকোট গল্পে মোট কয়টা ঋতুর কথা আমরা দেখতে পাই? মোট 2টা ঋতুর কথা আছে, হেমন্ত এবং বর্ষা ঋতু। নিচের কোন গ্রন্থটি আখতারুজ্জামান ইলিয়াসের রচিত নয়? আখতারুজ্জামান ইলিয়াসের রচিত নয়, এখানে পথ জানা নাই এই গ্রন্থটা আখতারুজ্জামান ইলিয়াসের রচিত না। পথ জানা নাই এই গ্রন্থটা আখতারুজ্জামান ইলিয়াসের রচিত না। এখন ওই যে আবারও একই কথায় আসি যে আমি তো পথ জানা নাই এটার নামই শুনি নাই, সো আমার সমস্যা নাই, লেটস গো ফর, আমরা প্রসেস অফ এলিমিনেশনের দিকে যাই, চলো। সো আমরা এলিমিনেট করতে থাকি, বাদ দিতে থাকি। আমি জানি দোজখের রহম আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, বাদ। অন্য ঘরন্য সোনার লেখা, বাদ। পথ খোয়ারি ওনার লেখা, বাদ। তাহলে থাকি একটা, পথ জানা নাই। তাহলে আমি 4টার মধ্যে 3টা বাদ দিছি, একটা অপশন আছে, অফকোর্স এটাই অ্যান্সার। এবারে আসি আমি যে পরের প্রশ্নে, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? অলরেডি আমি এটা অনেকবার পড়িয়েছি এখানে, ক্যারেক্টার পরিচিতি করতে যেয়ে। তিনি কেমিস্ট্রির শিক্ষক ছিলেন, রসায়নের শিক্ষক ছিলেন আর কি। আখতারুজ্জামান ইলিয়াস তিনি ছিলেন বাংলাদেশের ছোট গল্পকার ও ঔপন্যাসিক এবং অধ্যাপক। এখানে আখতারুজ্জামান ইলিয়াস নিয়েও কিছু এক্সট্রা তথ্য দেয়া হলো। রেইনকোট গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে কোন দিকে? এটা হচ্ছে বাঁ দিকে। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার। তাহলে মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছি ধরে না। রেইনকোট গল্পের এই উক্তিটি কার? রেইনকোট গল্পের এই উক্তিটি হলো গিয়ে আফাজ আহমদের। রেইনকোট গল্পের এই উক্তিটি আফাজ আহমদের। রেইনকোট গল্পের কথক কে? রেইনকোট গল্পের কথক হলো গিয়ে নুরুল হুদা। রেইনকোট গল্পের কথক কে? রেইনকোট গল্পের কথক নুরুল হুদা, মানে উনার কথাতেই আমরা বর্ণনাটা পাই। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা কি? পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। এটা আমরা মনে রাখবো, এটা গল্পের মধ্যেই আসলে উল্লেখ করা হয়।
চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? এটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। এবং এই উপন্যাসটার প্রেক্ষাপট কি? উপন্যাসটার প্রেক্ষাপট হলো 69-এর গণ অভ্যুত্থান। 1987 সালে এটা প্রকাশিত হয়। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসই সর্বমোট 2টা। একটা হলো চিলেকোঠার সেপাই, আরেকটা হলো খোয়াবনামা। অন্যের ঘরে অন্য স্বর, এটা কে লিখেছেন? অন্যের ঘরে অন্য স্বর, এটা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পে জেনারেল মনসুন বলতে কি বোঝানো হয়েছে? জেনারেল মনসুন বলতে মূলত বর্ষাকালকে বোঝানো হয়েছে। তো রেইনকোট গল্পটা প্রকাশিত হয় কবে? 1995 সালে। এটা লেখকের যে সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল, সেখানে সংকলিত হয়। নিচের কোনটা উপন্যাস? এখন এখানে যে আমি মাত্র বললাম যে আখতারুজ্জামান ইলিয়াস উপন্যাস লিখেছেনই 2টা, একটা হলো চিলেকোঠার সেপাই, আরেকটা হলো খোয়াবনামা। তাহলে অফকোর্স খোয়াবনামাই হবে। রেইনকোট গল্পের প্রধান চরিত্রটির নাম কি? প্রধান চরিত্রটির নাম কি? তিনি হলেন নুরুল হুদা, যিনি গল্প কথক, এই কেমিস্ট্রির টিচার। সো উনার বর্ণনাতেই আমরা গল্পটা দেখতে পাই। রেইনকোট গল্পটির বিষয়বস্তু কি? এটার বিষয়বস্তু হলো মুক্তিযুদ্ধ। দোজখের ওম গল্প গ্রন্থের রচয়িতা কে? এটার রচয়িতা হলো আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পে মিলিটারির ভয়ে নুরুল হুদা কয়বার বাড়ি বদল করেছিলেন? এখানে মিলিটারির ভয়ে তিনি 4বার বাড়ি বদল করেছিলেন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? এখানে আমাদের একটু জানতে হবে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটা। এখানে আমি প্রসেস অফ এলিমিনেশন করে করে আমি ফার্স্টে আগাই। শ্যামল শাহ হুমায়ুন আহমেদের লেখা, এটার উপর একটা মুভিও আছে। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। রাইফেল রোটি আওরাত তো আনোয়ার পাশার, এটা খুবই বিখ্যাত উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক। এখন ধরলাম তুমি এগুলার কিছুই জানো না, তুমি বিষাদ সিন্ধু নামটা শুধু দেখেছো, এবং তুমি এটা জানো যে মীর মোশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু একটা বিখ্যাত বই, যেটা মূলত কারবালার প্রান্তন নিয়ে লেখা। কারবালার প্রান্তন নিয়ে লেখা, তাহলে অবশ্যই এটার সাথে তো মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। এটাই হচ্ছে মানে আমাদের এখানে উত্তর। বিষাদ সিন্ধু একটা ইতিহাস আশ্রিত উপন্যাস। ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী বিষাদ সিন্ধু উপন্যাসের মূল বিষয়। ইমাম হাসান হোসেন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি, যেই 2জন। উপন্যাসটি মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বধ পর্ব, এই 3টা পর্বে সম্পন্ন হয়েছে। এগুলো নিয়ে কয়েকটা তথ্য দিলাম, হয়তোবা আসার কোনো সম্ভাবনা নাই, তারপরেও তোমাদেরকে বলার জন্য বললাম। তো আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি। নিচের কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প? অবশ্যই এখানে রেইনকোট পড়েছে, রেইনকোটই অ্যান্সার, আর বাকি একটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প না। তো রেইনকোট গল্পে আর কি, এটা কোথায় প্রকাশিত হয়েছিল? এটা সংকলিত হয়েছিল গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল, সেখানে আমরা দেখতে পাই। রেইনকোট গল্পটির বিষয়বস্তু কি? রেইনকোট গল্পটির বিষয়বস্তু হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে কে সাহস ও দেশপ্রেমে উজ্জীবিত হন? মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে কে সাহস ও দেশপ্রেমে উজ্জীবিত হন? এটা হচ্ছে আমাদের এখানকার যে মূল চরিত্র নুরুল হুদা, তিনি। আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ কোনটি? এখানে তার গল্প গ্রন্থ হলো গিয়ে দোজখের ওম। পানকৌড়ির রক্ত, গাড়ি বাড়ি গাড়ি কিংবা মহাপতঙ্গ, এই কোনোটাই কিন্তু তার গল্প গ্রন্থ নয়। তার গল্প গ্রন্থ হলো দোজখের ওম। কোন গল্প গ্রন্থ আখতারুজ্জামান ইলিয়াসের লেখা? দোজখের ওম, এটা হচ্ছে তার গল্প গ্রন্থ। ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালের কোন রাতকে বোঝায়? এটা মূলত 25শে মার্চকে বোঝানো হয়ে থাকে। আর আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এখানে আব্বুর নাম কি? এখানে আব্বুর নাম হলো নুরুল হুদা। এটা কে বলছিল? এটা ওর ছেলে বলছিল। আর সে পড়েছে কার রেইনকোট? সে পড়েছে মিন্টুর রেইনকোট। তাহলে স্বভাবতই ওর ছেলের মামাই তো মিন্টু, কারণ মিন্টু হচ্ছে ওর শ্যালক। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? এখানে কি আসলে দেশপ্রেমের প্রতীক, ব্যক্তিপ্রেমের, সমাজ সচেতনতার, নাকি রাজনীতির? প্রথমত আমরা একটু প্রসেস অফ এলিমিনেশনে যাব। রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই এখানে, সমাজ সচেতনতার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ব্যক্তিপ্রেম তো এখানে কোনোভাবেই রিলেটেড না। সো একটা অপশনই থাকে, সেটা হলো দেশপ্রেম। 1995 সালে প্রকাশিত রেইনকোট গল্পটি কোথায় ছিল? জাল স্বপ্ন স্বপ্নের জাল। আমি কিন্তু বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি এই একই তথ্যাবলী। আমি তোমাদের কাছে এতটুকু আশ্বাস রাখবো, পরীক্ষায় এগুলো যেভাবেই আসুক না কেন, আমার এই প্রিয় শিক্ষার্থীরা যারা ভিডিওটা দেখছে, তারা একদম 100-এ 100 এগুলো অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। খোয়ারি গল্পটার রচয়িতাকে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? ঢাকার কথা এখানে বলা হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াস রচিত চিলেকোঠার সেপাই কোন ধরনের উপন্যাস? চিলেকোঠার সেপাই একটা রাজনৈতিক উপন্যাস, কারণ এটা 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে মূলত লেখা হয়েছে, তাই এটাকে আমরা বলি একটা রাজনৈতিক উপন্যাস। রেইনকোট গল্পে ইসহাক ট্যাক্সি ক্যাবে কার বাড়ির দিকে রওনা দেয়?
সেটা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা দেয়। জিওগ্রাফির প্রফেসরটাকে তিনি হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, উক্তিটা কে করেছেন? এই উক্তিটা করেছেন আফাজ আহমদ। আফাজ আহমদটাকে তিনি হচ্ছেন প্রিন্সিপাল। তিনি প্রিন্সিপাল। রেইনকোট গল্পের পটভূমি কি? রেইনকোট গল্পের পটভূমি হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। সংস্কৃতির ভাঙা সেতু, এটা কার লেখা? এটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। দুধ ভাতে উৎপাত, এইটা কার লেখা? এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। রেইনকোট গল্পে বর্ণনা করা হয়েছে মুক্তিযুদ্ধের শেষের পর্যায়ে। রেইনকোট গল্পে বর্ণনা করা হয়েছে মুক্তিযুদ্ধের শেষের পর্যায়ে। সো এই হলো গিয়ে আমাদের আজকের ক্লাস রেইনকোট নিয়ে। আমি আশা করি তোমরা খুব ভালো মতো ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের সামনের দিনগুলোর জন্য, তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। শিখর সঙ্গেই থেকো।